সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় তারা অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে বিএনপি। গুরুত্ব পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ইস্টার সানডে। দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা। শান্তি যাতে সারা বিশ্বে বয়ে আনুক, এই প্রত্যাশাই আমাদের। এই দিনে আমাদের জন্য পুনরুত্থান, একটা অন্য একটা জীবন যেটা চিরকালের জন্য রয়েছে। সবকিছুর মধ্য দিয়ে যেন বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে সামনে এগিয়ে যেতে পারে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে তাদের একে একে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এখানে আছেন সাবেক 11 জন মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুল রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৌফিক ইলাহি চৌধুরীকেও নেওয়া হয়েছে আজ। এই তালিকায় আরও আছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলাইমান সেলিম। তাছাড়া সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এ বিষয়ে আরো তথ্য জেনে নেব সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন তিনি। রাব্বি, কখন নাগাদ শুনানি শুরু হতে পারে একটু আমাদের জানাবেন। একই সাথে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য থাকলেও একটু জানাবেন। শুনানি শুরু হয়নি এখনো, আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। এদিকে এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা আসার খবরে গুম হওয়া যে পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক, সেই মায়ের ডাক ট্রাইব্যুনালের সামনে তারা বিক্ষোভ করছে। তারা তাদের স্বজনদের ফিরে পাবার জন্য অবস্থান নিয়েছে এবং তারা ট্রাইব্যুনালে যে প্রসিকিউটর আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, সেই প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দেবার জন্যই ট্রাইব্যুনালের সামনে তারা হাজির হয়েছেন। তারা বলছেন যে আসলে তারা সবাই এই বিগত আওয়ামী লীগ সরকারের দ্বারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন। বছরের পর বছর সেই পরিবারের যে আপনজন, সেই আপনজনের খোঁজে তারা অপেক্ষায় আছেন, তারা এখন অপেক্ষায় আছেন এবং আশা নিয়ে তারা আছেন যে তাদের স্বজনরা ফিরে আসবে। সেই কথাই কিন্তু তারা বলছেন। এখানে দেখতে পাচ্ছি যে কমিশনার, বিএনপির কমিশনার চৌধুরী আলমের পরিবার, সেই পরিবারের সদস্য আছেন, সেই এলাকার বিএনপি নেতাকর্মীরা আছেন। সেই সাথে দেখতে পাচ্ছি যে তেজগাঁও কলেজ ছাত্র বাবা আছেন, তিনি তার সন্তানকে ফেরত পাওয়ার জন্য এখনো এই ট্রাইব্যুনালের সামনে হাজির হচ্ছেন। বা আমরা এর আগে দেখেছি যে ডিজিএফআই যে অফিস আছে, সেই কচুখাতে ক্যান্টনমেন্ট এলাকায় সেই অফিসের সামনেও তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা আজকে ট্রাইব্যুনালে। ধন্যবাদ আপনাকে রাব্বি। প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগে দুদলের মধ্যে বাড়ছে দূরত্ব। নবীনদের 2 মাস বয়সী দলটির নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতারা এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, মাঠ প্রশাসনের কাছে এক প্রকার জিম্মি দশা বিএনপির। যদিও এনসিপি বলছে অভিযোগ রাজনৈতিক নয়, বরং প্রমাণিক সত্যি। আর পুরো বিষয়টি নিয়ে এনসিপির অবস্থানকে রাজনৈতিক ভুল এবং বিএনপির আচরণকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরফিন শাকিলের প্রতিবেদন।
সংস্কার ইস্যুতে এমনিতেই বিএনপির সাথে মতবিরোধ আছে ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির। সেই বিরোধের আগুনে গেল বুধবার যেন ঘি ঢালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আসলে আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। বিষয়টি নিয়ে আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। উষ্মা প্রকাশ করা হয় এনসিপির আহ্বায়কের এমন মন্তব্যের। তবে সিদ্ধান্ত হয় এ নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপি নেতাদের কর্মকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করছে বিএনপি। অভিযোগের সত্যতা আসলে কতটুকু? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন মাঠ পর্যায়ে তাদের অসহায়ত্বের কথা। তবে ভিন্ন মন্তব্য এনসিপি নেতা সারোয়ার তুষারের। একটা বাস্তব কথা হলে না আমলে নিতে হবে, এটা তো অবাস্তব কথা। সরকার হলো অন্তর্বর্তী সরকার, সেখানে বিএনপির লোক থাকে কেমন করে? আমি তো বলতে পারি যে আমাদের কথা কেউ শোনেই না। যে কোনো ডিসি অফিস, যে কোনো ইউএনও অফিস, যে কোনো অন্যান্য এসপি ওসিদের অফিসে যাবেন, সেখানে বিএনপির একচেটিয়া প্রভাব। আমরা একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে সেখানে গেলে যতটুকু বেগ পেতে হয়, বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের নেতাও এর চেয়ে বেশি সুবিধা সেখানে পাচ্ছে। এনসিপি নেতাদের অভিযোগকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি বলছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি, অপকর্মের সাথে বিএনপি নয় জড়িত নতুন ও পুরাতন দুইটি দল। একটা নতুন দল আর একটা পুরনো দল, তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে, ডিক্লেয়ারে চাঁদাবাজি করতেছে। তারা বলতেছে যে আমাদের টাকার উৎস থেকে আসে, এটা বলা যাবে না। হোয়াট ডাজ ইট মিন? এই সমস্ত কথা তো আমরা বুঝি, আমরা তো আর এখনো পর্যন্ত ফিডার তো খাই না। তো এখন চাঁদাবাজি করতেছে সবাই, নাম বলতেছে বিএনপির। ইম্পসিবল, বিএনপি এখন চাঁদাবাজি করে না। রাজনীতিতে এমন কাদা ছড়াছড়ির ঘটনা নতুন নয়। এমনকি মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ থেকে চাঁদাবাজির ঘটনার বেশিরভাগই সত্য। তবে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এখনই প্রতিপক্ষ বানিয়ে ফেলা এনসিপি নেতাদের দূরদর্শী সিদ্ধান্ত নয় বলে মত এই রাজনীতি বিশ্লেষকের। বললেন, এতে বরং সংঘাত বাড়বে, অস্থিরতা তৈরি হবে প্রশাসনে। তাদের বয়স আর আপনার বয়স তো সমান না। তাদের রাজনৈতিক যে ইগো, এটা কি আপনার সাথে তুলনা করে লাভ আছে? তাদেরকে যখন আপনি অ্যাটাক করবেন, তখন তারা তো এটার কাউন্টার অ্যাটাক করবেই, এবং ঘটছেও তাই। তো এটা তো খুব একটা রাজনৈতিক দলের নেতৃত্বের জন্য খুব বিবেচনা প্রসূত কাজ না। ঐক্য ধরে রাখতে প্রকাশ্যে অভিযোগ না করে অপকর্মের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলোকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিলেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক। এনসিপি খুব বেশি অ্যাম্বিশাস বক্তব্য রাখছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। এ বিষয়ে সংসদ ভবনের এলডি হল থেকে সহকর্মী আরিফিন শাকিল আরও কিছু তথ্য আমাদেরকে জানাবেন। আরিফিন, বৈঠক কখন শুরু হচ্ছে একটু জানাবেন, আর এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে ব্যাপারে তথ্য থাকলেও আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ কলি। মূলত বৈঠক এর মধ্যে শুরু হয়েছে, কিছুক্ষণ আপনার সাথে কথা বলার ঠিক 5 মিনিট আগে বৈঠকের কার্যক্রম শুরু হয়েছে। এবং আজকের এই বৈঠকে আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আজকে মূলত সংবিধানের কিছু অংশ নিয়ে কথা বলা হবে। সেই সঙ্গে সবচেয়ে বেশি কথা বলা হবে যে ক্ষমতার ভারসাম্য নিয়ে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যের কথা বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে, এবং বিএনপির 31 দফা যেটি রয়েছে সেই বিষয় নিয়ে মূলত আজকে বিএনপি কথা বলবে। এবং এই প্রধানমন্ত্রীর ক্ষমতা কিভাবে কমানো যায় এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো যায়, এবং সেই সঙ্গে একটি ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য এই ঐক্যমত কমিশন থেকে যে স্প্রেডশিট দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর উপর বিএনপির পক্ষ থেকে আজকে তাদের মতামত তুলে ধরা হবে। এবং সেই সঙ্গে আপনি জানেন যে বিচার বিভাগ নিয়ে গতকাল এর আগের বৃহস্পতিবার কথা হচ্ছিল, বিচার বিভাগের নিয়েও আজকে কথা বলার কথা রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের কিছু বিষয় নিয়ে কথা বলবে, এবং দুদক সংস্কারের যে বেশিরভাগ স্প্রেডশিট অর্থাৎ বেশিরভাগ যে মতামত ছিল বা সুপারিশ ছিল ঐক্যমত কমিশনের, সেই বিষয়গুলো নিয়ে বেশিরভাগই বিএনপি একমত, আর সেই বিষয়গুলো নিয়ে আলাপ হওয়ার কথা রয়েছে। তবে আজকের এই বৈঠকেই মূলত আরেকটি বিষয় চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আপনি জানেন গত বৃহস্পতিবার কিছু বিষয় নিয়ে বিএনপি ঐক্যমতে পৌঁছে গেছে, তবে প্রক্রিয়াগত জটিলতা নিয়ে বিএনপি খানিকটা সময় চেয়েছিল। আপনি জানেন গত বৃহস্পতিবারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে সেই বিষয়গুলো বিএনপি দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত করেছে, এবং সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই বৈঠকে ঐক্যমত কমিশনকে দলীয় অবস্থান জানানো হবে। অর্থাৎ বৃহস্পতিবার যে বৈঠকগুলোর বিষয় নিয়ে একেবারেই ঐক্যমতে পৌঁছানো ছিল, কিন্তু কিছু বিষয় প্রক্রিয়াগত জটিলতা ছিল, সেই বিষয়গুলো সমাধান করা হবে। এবং আজকের এই বৈঠক শুরু হয়েছে, আজকে দিনব্যাপী বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং এই বৈঠকেই মূলত নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, দুদক এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনের যে সুপারিশ রয়েছে সেই সুপারিশগুলো নিয়ে বিএনপি তাদের দলীয় মতামত আজকে জানাবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফিন।
রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জাহিদুল ইসলাম পারভেজ, বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে। প্রবাসী জসিমউদ্দিনের ছেলে পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 223 ব্যাচের শিক্ষার্থী। জানা যায় শনিবার বিকালে পাশের ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 শিক্ষার্থীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে 2 পক্ষকে মীমাংসাও করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইংলিশ, ল এবং বিবিএ ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট ছিল, আর ভিকটিম হয়েছে টেক্সটাইল স্টুডেন্টের। ওই 3 জন স্টুডেন্টে আসলে মানে হয়তো কিছু বহিরাগত হয়তো সহায়তা নিয়ে এই ইনসিডেন্টটা ঘটেছে। যেটা সর্বোচ্চ সাপোর্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া দরকার সেটা আমরা দেব, যেন এটা সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা যে সুষ্ঠু যে রেজাল্টটা সেটা যেন আমরা পাই। মীমাংসার পর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে 30 থেকে 40 জন ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্বিটলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে আঘাতটা আমি দেখছি বুকের মাঝে, যে আঘাতটা করছে, আমার মনে হইতেছে যে হ্যাঁ মনে হয় যে এটা ট্রেনিং ভক্ত একটা লোক। এটা যদি আপনারা শাস্তি যদি অপরাধীকে না দেন তাহলে আপনাদেরও হয়তো একদিন ভাই ছোট ভাই যাবেই। এখন পর্যন্ত কেউ আটক না হলেও পুলিশ জানিয়েছে মামলার কার্যক্রম ও তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে হামলাকারীদের। ভিডিও ফুটেজ মানে সবকিছু বিবেচনা করে আমরা একটা হত্যা মামলা যেন আমরা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু জায়গায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে। এদিকে পারভেজকে ছাত্র দলের কর্মী দাবি করে তার হত্যার বিচারের দাবিতে বনানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট। সোভান নিয়াজ তুষার, যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা, এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী বেশ কিছু নেতাকর্মী তারা সন্ধ্যার পরে এই ওসির রুমে গিয়ে তারা মিটিং করে কার নামে মামলা হবে না হবে এই ধরনের সিদ্ধান্ত তারা দেওয়ার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য তারা গিয়েছে। বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। হত্যাকারীদের সর্বোচ্চ সাজার দাবিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সদস্যকে দায়ী করেছে ছাত্রদল। এমন ঘৃণ্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার ভোরে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে পোস্ট করা হয়। অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই সংগঠনের সোবাহান নিয়াজ তুষার এবং হৃদয় মিয়াজির নাম জড়িয়ে ফেসবুকে মব ট্রায়াল চালানো হচ্ছে। এতে তাদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে। দাবি করা হয় সিসিটিভির ফুটেজে প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষদর্শীদের বরাতেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এতে মূল হত্যাকারীরা আলোচনার বাইরে থেকে যাচ্ছে। গোয়েন্দা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সহকারী জাজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। জানান, মামলায় দুজনের 164 ধারায় জবানবন্দি আছে, সেটি 8 মাসেও কেন প্রত্যাহার করা হয়নি সংশ্লিষ্টরা বলতে পারবে, এই মন্তব্য করেন তিনি। আর এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন। এ সময় বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে বলে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ফায়েজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে 2 জন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর।
এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই। চট্টগ্রামের অক্সিজেন মোড়ে একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়ার পর ঘটেছে বিস্ফোরণ, গুরুতর দগ্ধ 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সিএনজি অটোরিকশাটি রাউজান থেকে কুতুবদিয়া যাচ্ছিল। আতুরার ডিপো এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে ছোড়া হয় পেট্রোল বোমা। সে সময় মোটরসাইকেলে ছিলেন 3 জন আরোহী। আহত দগ্ধ 2 জনকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু লায়লা নামের এক নারীর শরীর বেশি পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। বিস্ফোরণের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় 2টা ছেলে পেট্রোল বোমা মারছিল ওদের, তো একটা মহিলা এখান থেকে পুরোটাই জ্বলে গেছে। এখানে আইরে তারা ফুরে গেছে, বুড়োটা ফুরে গেছে আর 2 জনের আঙ্গুল টাঙ্গুল ফোরা গেছে। এনাকে বাসার দিকে একটু ইয়ে করছে, যার কারণে 10টা আঙ্গুলে কেটে এর আঘাত হয়ে প্রাপ্ত হয়েছে। এই অবস্থায় দেখছি যারা ঢাকার দিকে নিয়ে গেছে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। দিনটি খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্টান ধর্মমতে এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন, পাকমুক্ত করেন মানব সমাজকে। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসক গোষ্ঠী যীশু খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। বিশ্বাস করা হয় মৃত্যুর 3য় দিবস বা রোববার তার পুনরুত্থান হয়। এদিন হিংসা, বিদ্বেষ, সহিংসতা থেকে দূরে থাকার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। হোলি রোজারি চার্চে সকাল থেকেই কয়েক দফায় প্রার্থনা হয়। তাতে বাংলাদেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। একই সাথে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রার্থনা করেন প্রধান যাজক ফাদার জয়ন্ত গোমেজ। শান্তি যাতে সারা বিশ্বে বয়ে আনুক, এই প্রত্যাশাই আমাদের। এই দিনে আমাদের জন্য পুনরুত্থান, অন্য একটা জীবন যেটা চিরকালের জন্য রয়েছে। মানুষের প্রতি যাতে ভালোবাসা করতে পারি, আবার নতুনভাবে যিশুর পথে থাকতে পারি। বাংলাদেশের জন্য প্রার্থনা করেছি, যেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের যে সংস্কারের মধ্য দিয়ে যে আগামী সরকার গঠনের একটা সুন্দর প্রচেষ্টা চলছে, সব কিছুর মধ্য দিয়ে যেন বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে সামনে এগিয়ে যেতে পারে, এই জন্য আমরা আজকে প্রার্থনা জানিয়েছি। গাজা উপত্যকায় হামাসের পাল্টা প্রতিরোধে এক ইসরায়েলি সেনার প্রাণ গেল, আহত হয়েছেন আরও 5 জন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হামলা হয় এই হতাহতের ঘটনা। আইডিএফের দাবি, টানেল থেকে বের হয়ে সেনাদের লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করে লুকিয়ে থাকে হামাস সদস্যরা। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে ইসরায়েলের পুনরায় গাজার বর্বরতা শুরু করার পর এটাই তাদের প্রথম সেনা মৃত্যুর ঘটনা। 35 বছর বয়সী ওই সেনা আইডিএফের গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের সদস্য। ইসরায়েলি জিম্মি এলাকায় বেহবতের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাস। 1 মাসের মধ্যে এই জিম্মির 3য় ভিডিও এটি। ভিডিওতে বেশ বিপর্যস্ত অবস্থায় দেখা যায় এলাকানকে। এ সময়ে পরিবারের সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। যুদ্ধ বন্ধের বিনিময়ে তোলেন নিজেদের মুক্তির দাবি। জিম্মি মুক্তির দাবিতে অনেক ইসরায়েলি সেনার চিঠিতে স্বাক্ষরের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান এলকানা। ভারতের মহারাষ্ট্রে একটি ময়লার ভাগাড়ে হয়েছে বড় ধরনের অগ্নিকাণ্ড। শনিবার রাজ্যটির নাগপুর শহরে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা, ছড়ায় আতঙ্ক। ঝড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে আরও দ্রুত। জটিল হয়ে ওঠে সেই পরিস্থিতি। দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করে সেখানে। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। তবে গ্রীষ্মকালে ভারতে প্রায়ই বিভিন্ন জায়গায় আগুন লাগে। অপরিশোধিত বর্জ্য থেকে নির্গত অতিরিক্ত মিথেন গ্যাস এবং প্রচণ্ড গরম মিলেই সৃষ্টি হয় এসব অগ্নিকাণ্ডের।